টিভি যে যেখানে বসে এনটিভির বিশেষ অনুষ্ঠান এনটিভি এক্সক্লুসিভ দেখছেন। আপনাদের সবাইকে শুভেচ্ছা সহ স্বাগতম। আপনাদের সাথে আজকে আছি আমি আদনান পাভেল। আপনারা যারা এনটিভি এক্সক্লুসিভ দেখেন আপনারা জানেন এনটিভি এক্সক্লুসিভ এমন একটি অনুষ্ঠান যেখানে আমরা সবসময় চেষ্টা করি বাংলাদেশের বা যুক্তরাজ্যের ইম্পর্টেন্ট ব্যক্তিবর্গকে নিয়ে আসা এবং ওনাদেরকে বিভিন্ন ইম্পর্টেন্ট ব্যাপারে ওনাদের অভিজ্ঞতা ওনাদের ওপিনিয়ন জানার চেষ্টা করি। আজও তার ব্যতিক্রম নয়। আজকে আমাদের সাথে খুব ইম্পর্টেন্ট একজন গেস্ট জয়েন করেছেন। উনি বাংলাদেশ সরকারের মাননীয় মিনিস্টার, মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, ডক্টর সামন্ত লাল সেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদের সাথে এনটিভি ইউরোপের লন্ডন স্টুডিওতে সশরীরে জয়েন করার জন্য। অনেক ধন্যবাদ এনটিভি ইউরোপকে আমাকে এখানে আমন্ত্রণ জানার জন্য। সাথে সাথে আমি লন্ডন প্রবাসী এবং ইউরোপের সবাইকে শুভেচ্ছা জানাই। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আপনি প্রথম যদি বলতেন যে আপনি এবার যুক্তরাজ্যে আপনার যে সফর, আমরা জানি যে আপনি যেহেতু ডাক্তার যুক্তরাজ্যে আপনি অনেক বছর ধরে আপনি আসেন, এটা আপনার প্রথম আসা না, বহু বছর ধরে আপনি এই দেশে আসছেন। এবার আপনার আসার অ্যাজ এ মিনিস্টার এবার আসার আপনার উদ্দেশ্যটা কি বা আপনার অ্যাক্টিভিটি সম্পর্কে যদি আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু বলতেন। অনেক ধন্যবাদ। অ্যাকচুয়ালি এখন তো আমি আসছি স্বাস্থ্যমন্ত্রীর পরিচয় নিয়ে, এটা সরকারি সফর। তার আগে আমি ব্যক্তিগত সফরে অনেকবার আসছি এখানে। আমি এখানে ট্রেনিংও নিয়েছি, বিলেরিকি হসপিটালে কাজ করছি, লন্ডন হসপিটালে কাজ করছি, আলিসবাড়িতে কাজ করছি, এরকম আমার অনেক অভিজ্ঞতা আছে। তো এইবার আসার ভিতরে যেটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট দুটা জিনিস, একটা হচ্ছে অ্যান্টি মাইক্রোব্যাকটেরিয়াল রেজিস্ট্যান্স নিয়ে একটা সেমিনার হবে, সেটা বৃহস্পতিবার। আর আজকে আমি অক্সফোর্ডে গেছিলাম। আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী আমাদের শেখ হাসিনা উনি ভ্যাকসিন হিরো হিসাবে গাভীর থেকে নির্বাচিত হয়েছেন এবং বাংলাদেশ ভ্যাকসিনে এই কোভিডের সময় যথেষ্ট সফলভাবে পালন করছে। কিন্তু আমাদেরকে এই ভ্যাকসিনটা যারা দিত তাদের টার্ম আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। অতএব মাননীয় প্রধানমন্ত্রীর একটা স্বপ্ন, একটা ড্রিম প্রজেক্ট হচ্ছে এটা ভ্যাকসিন প্ল্যান্ট বানানো, এবং সেইটার জন্য আমি আজকে অক্সফোর্ডে গিয়েছিলাম। অক্সফোর্ডে গিয়ে আমি দেখলাম তাদের বিভিন্ন কার্যকলাপ। আমার সাথে এখানকার হাই কমিশনারও ছিলেন। আমরা দুজনই বিভিন্ন ওদের কার্যকলাপ দেখে প্রিলিমিনারি একটা আলাপ করে আসছি কিভাবে আমরা এটা করব। এটা আমরা এখন এই হাই কমিশন এবং আমরা বসে একটা প্রজেক্ট তৈরি করে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পেশ করব। এটা হলো একটা ইম্পর্টেন্ট কাজ, কারণ আমাদের জায়গাও ঠিক হয়ে গেছে, গোপালগঞ্জে এই ট্রেনটা হবে। আরেকটা হচ্ছে অ্যান্টিবায়োটিক নিয়ে বিশ্বে একটা বিরাট থ্রেট, যে অ্যান্টিবায়োটিকের যত্রতত্র ইউজ মানুষের নিচ্ছে, তারপরে পশুপালন, মাছরা খাচ্ছে। এইটাকে কিভাবে বন্ধ করা যায়, এই থ্রেট থেকে পৃথিবীটাকে রক্ষা করা যায়, সেই নিয়ে বিভিন্ন দেশের লোকজনও আসবে। আমরা একটা ওপেন ডায়ালগ হবে পরশুদিন। এটা নিয়ে আমার একটা ইম্পর্টেন্ট বিষয়। এই দুইটা বিষয়ে আমি যুক্তরাজ্য আসছি। তবে যুক্তরাজ্য আসা আমার শেষ না, এখান থেকে আবার আমাকে জেনেভা যেতে হবে WHO কনফারেন্সে, ইন্টার মিনিস্ট্রিয়াল। সো অত্যন্ত গুরুত্বপূর্ণ দুইটা কাজ নিয়ে আমি আসছি এবার। অ্যাবসলিউটলি। এবং আমরা এটাও জানি যে আপনি সরকারের ইম্পর্টেন্ট মিনিস্টার এবং বিরোধী দলের ইম্পর্টেন্ট মিনিস্টার, শ্যাডো মিনিস্টার যারা আছে তাদের সাথে আপনার মিটিং হয়েছে বা হবে। এই মিটিংগুলো কেমন ফলপ্রসূ হচ্ছে কিনা বা আপনি আপনার ডিসকাশন পয়েন্ট যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু শেয়ার করতেন। আমি গতকাল এখানকার যুক্তরাজ্যের শ্যাডো মিনিস্টার লেবার পার্টির ওনার সঙ্গে আমি দেখা করেছি, এবং আমার দেখা করার কয়েকটা উদ্দেশ্য হচ্ছে যে আমরা এই যুক্তরাজ্যের সাথে আমাদের একটা প্রোগ্রাম ছিল বহু আগে, ODTS প্রোগ্রাম বলে, ওভারসিজ ডক্টর ট্রেনিং স্কিম, সেটা বন্ধ। সেটাকে কিভাবে আবার চালু করা যায় এবং ট্রেনিং ফেলোশিপ, আমাদের এক্সচেঞ্জ, বায়োলেটারাল এক্সচেঞ্জটাকে কীভাবে ভালো করা যায়। আমাদের এখানে MRCS একটা পরীক্ষা হয়, যেটা আমাদের দেশে কোনো সেন্টার নাই। এটা দিল্লিতে, সিঙ্গাপুরে, শ্রীলঙ্কাতে, বিভিন্ন দেশে আছে। সেইটাকে কিভাবে আমরা আমাদের দেশে করতে পারি, কী ক্রাইটেরিয়া করলে যাতে আমার দেশের ডাক্তাররা যেন দেশে বসেই পরীক্ষাটা দিতে পারে, তাহলে তাদের আর্থিক সচ্ছলতা হবে, কমবে এবং তাদের সব খুব সুবিধা হবে। সেই বিষয়ে আমি অলরেডি আমাদের এই শ্যাডো মিনিস্টারকে বলছি এবং উনি আমার সঙ্গে একমত। উনি আমাকে বলছেন এই ব্যাপারে ভবিষ্যতে উনি কাজ করবেন। আমি আশাবাদী যে আমরা এটা ভালো কিছু করতে পারবো। অ্যাবসলিউটলি। আপনি মিনিস্টার হওয়ার, এটা খুব ইম্পর্টেন্ট একটা মিনিস্ট্রি, এবং আপনি মিনিস্টার হবার আগে
আপনি সারা বাংলাদেশের বার্ন ইউনিটগুলোর আপনি চিফ কোঅর্ডিনেটর ছিলেন। জি। আপনি এই যে ডাক্তার, আপনার শুরু থেকে যদি কিছু স্মৃতির কথা আমাদের সংক্ষেপে আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু বলেন। আমি কি আপনাকে ইন্সপায়ার করেছিল ডাক্তার হওয়ার জন্য, বা আপনার আমাকে আমি বলছি যে প্রথম কথা, যে ডাক্তার হওয়ার জন্য কে ইন্সপায়ার্ড, এটা আমার বাবা। Right. আমার বাবা চাচ্ছিলেন যেন আমি একজন চিকিৎসক হই, এবং আর মা চাচ্ছিলেন আমি যেন মানুষের সেবা করি। Right. তো দুইটাই মিলিয়ে আমি ডাক্তার। খুব ভালো কম্বিনেশন হয়েছে। ভালো কম্বিনেশন। আমি প্রথমে চাকরি করি, আমি ডাক্তারি পাশ করে পরে সিলেটের হবিগঞ্জের বানিয়াচং। Right. বানিয়াচং তখন ছিল একটা অত্যন্ত মানে রিমোট এরিয়া, যেখানে নৌকা ছাড়া কেউ যেতে পারতো না, Right. সাইকেল ছাড়া কেউ যেতে পারতো না, কোনো মানে ইলেকট্রিসিটি ছিল না, কিছুই ছিল না। আমি ওইখানেই আমার জীবন শুরু করি, এবং অত্যন্ত রিমোট অঞ্চলে। তারপরে আমি আস্তে আস্তে ঢাকাতে আসলাম, এবং 74, 72, 73-এ জাতির পিতা, আপনারা জানেন, সোহরাওয়ার্দী হাসপাতাল ঢাকাতে একটা, যেখানে পঙ্গু মুক্তিযোদ্ধাদের চিকিৎসার জন্য করা হয়েছিল, সেখানে একটা বার্ন ইউনিট মাত্র 5 বেডের। Right. আমি এসে ওইখানে জয়েন করলাম একদম ইয়াং ডক্টর হিসাবে। তবে তার পিছনে একটা ঘটনা আছে। আমাকে যখন এখানে ডক্টর গাস্ট বললেন যে ইউ ওয়ার্ক ইন প্লাস্টিক সার্জারি, আই ওয়াজ ভেরি মাচ এক্সাইটেড দ্যাট আই এম এ প্লাস্টিক সার্জন, আই উইল গো টু আমেরিকা, ক্যাডিলাক গাড়ি থাকবে, আই উইল বি দ্য রিচেস্ট ম্যান, এই সমস্ত আমার মনের মধ্যে। Right. But I started the career with Bangabandhu, and when I was transferred to the Dhaka Medical College, I came to the burn patient. Right. মানে রোগীদের কাছে গিয়ে আমি দেখলাম কি অবর্ণনীয় কষ্ট। সেই কষ্ট দেখে আমার বড়লোক হওয়ার স্বপ্ন চলে গেছে। Right. আমি আর বড়লোক হওয়ার জন্য আমি আর ওইদিকে যাইনি। আমি ভাবলাম মানুষের সেবা করার, যে মানুষের সেবা করা। এবং মাননীয় প্রধানমন্ত্রী আমাদের, উনি এমন একজন প্রধানমন্ত্রী, আমি জানি না, আমি আমার জীবনে আর দেখিনি, দেখবো না, যে রোগীদের প্রতি ওনার কি মায়া মমতা। Right. এবং সেই জন্যই আজকে যেটা আমি বঙ্গবন্ধুর হাতে 5 বেড দিয়ে শুরু করছিলাম, ওনার হাতে 500 বেড। Right. আমি এই গল্পটা সবাইকে বলি, বাবার হাতে 5 আর মেয়ের হাতে 500, Right. এবং এর জীবন্ত সাক্ষী আমি। এবং এখন প্রত্যেকটা বিভাগীয় শহরে বার্ন হচ্ছে, কারণ একটা জিনিস কি, পুরে কিন্তু গরিব মানুষ, বড় লোক খুব কম পুরে। সুতরাং তাদের পক্ষে ধরেন রাজশাহীতে, রংপুরে, দিনাজপুরে একটা মানুষ পুড়ে গেলে তাদের আনার মতো সে সামর্থ্য নাই। আর আমাদের বার্ন রোগীদের চিকিৎসা হচ্ছে প্রথম 24 ঘন্টা গোল্ডেন আওয়ার। প্রথম 24 ঘন্টা যদি আমরা ভালো চিকিৎসা করতে না পারি, সে রোগী বাঁচানো যায় না। অ্যাবসলিউটলি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি আপনার অ্যাজ এ ইয়াং ডক্টর আপনার অভিজ্ঞতা শেয়ার করা, এবং বাংলাদেশের বর্তমান বার্ন ইউনিটগুলোর যে ডেভেলপমেন্ট কারেন্ট প্রাইম মিনিস্টারের আন্ডারে, তা আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলার জন্য। আপনি অ্যাজ এ মিনিস্টার, আমরা জানি আপনি পলিটিশিয়ান না, রেদার আপনি ক্যারিয়ার ফিজিশিয়ান। Yes. আপনি মিনিস্টার হওয়ার পরে আমরা জানি যে আপনি অলরেডি বেশ কিছু ইনিশিয়েটিভ নিয়েছেন। অ্যাজ এ মিনিস্টার আপনার টপ প্রায়োরিটিগুলো কি কি, আপনি যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলেন। আমরা জানি যে আপনার মিনিস্ট্রিটা খুব ইম্পর্টেন্ট একটা মিনিস্ট্রি, এবং আমরা করোনা ভাইরাস প্যান্ডেমিকের সময় অনেক পজিটিভ খবরও দেখেছি, আবার অনেক নেগেটিভ খবরও আমরা দেখেছি, পার্টিকুলারলি গভর্নেন্স ইস্যু নিয়ে, ম্যানেজমেন্ট ইস্যু নিয়ে বেশ কিছু ব্যাপার আমাদের চোখে পড়েছে। অ্যাজ এ মিনিস্টার আপনার কি টপ প্রায়োরিটি, আপনি যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলতেন। অ্যাকচুয়ালি দেখেন, আমি বলি, আমি প্রথমে একজন বাংলাদেশের নাগরিক, বাংলাদেশটা আমার দেশ। তারপরে আমি একজন চিকিৎসক, এখন আমি মন্ত্রী। সুতরাং সবটার সাথেই হেলথ সিস্টেমটা অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমার টার্গেটটা হচ্ছে আমি যেন প্রান্তিক জনগোষ্ঠী, একদম সাধারণ মানুষের চিকিৎসা ব্যবস্থা সহজলভ্য করে দিতে পারি, যেটা বঙ্গবন্ধুর স্বপ্ন দেখতেন, যে মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া, যার জন্য ওনারই সুযোগ্য কন্যা আজকে বাংলাদেশে কমিউনিটি ক্লিনিক তৈরি করেছেন। আর আরেকটা উদ্দেশ্য হচ্ছে, আমি যদি উপজেলা লেভেলে, ডিস্ট্রিক্ট লেভেলে আমি যদি মানুষের চিকিৎসা সেবাটাকে উন্নত করতে পারি এবং মানুষের আস্থাটা ফিরিয়ে নিয়ে আসতে পারি, তাহলে ঢাকা শহর, চট্টগ্রাম শহর, সিলেটে এই যে হাসপাতালগণে রুগীদের এত ভিড়, হাঁটা যায় না, মাটিতে শুয়ে থাকে, এটা আমি আজকে আমার অক্সফোর্ডে কিছু ইয়াং ডাক্তারকে বলছিলাম যে দেখো, এই তোমাদের এই দেশে আগেও আসছি, এখনও আসছি, এখন আসে আমার নিজেকে একটু অপরাধী মনে হচ্ছে। তো বললো, স্যার কেন? বলে, আমি এখন হেলথ মিনিস্টার, আমি এইখানে দেখতেছি রুগীরা কি সুন্দর আরামে আছে, আর আমার দেশের মানুষ কত কষ্ট করছে। আমি যদি এটাকে কিছুটা হইলেও যদি আমি একটু মানে ভালো একটা সেবার মধ্যে না নিয়ে আসতে পারি, তাহলে নিজেকে তো অপরাধী মনে হবে। সুতরাং আমি ওই লক্ষ্যে কাজ করছি, ডাক্তাররাও যেন ভালোভাবে থাকতে পারে এবং আমার রুগীরা যেন সুচিকিৎসা পায়। দুইটার কম্বিনেশন নিয়েই আমাকে কাজ করতে হবে। সুচিকিৎসা অবশ্য, আমি ডাক্তারদেরও মন্ত্রী, আবার রুগীদেরও মন্ত্রী, সুতরাং
দুইটার কম্বিনেশন যেন ভালো হয়ে এবং স্বাস্থ্য ব্যবস্থাটাকে, মানুষের চিকিৎসা ব্যবস্থাটাকে উন্নত করা যায়, সে নিয়ে আমি কাজ করব। রাইট, ভেরি গুড। আপনি আপনার এই প্রায়োরিটির মাঝে আমরা দেখতে পাচ্ছি যে ডাক্তারদের ট্রেনিং একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর মনে হচ্ছে, একটা ইম্পর্টেন্ট প্রায়োরিটি আপনার কাছে মনে হচ্ছে। আমরা দেখেছি যে করোনা ভাইরাস প্যান্ডেমিকের সময়, আমি যে পয়েন্টটা আগে বলছিলাম, আমরা ওই সময়ে আমরা যেসব মিসম্যানেজমেন্টগুলো দেখেছি, বা আমরা অফকোর্স আমরা জানি এটা শুধু বাংলাদেশ না, সারা ওয়ার্ল্ডের জন্য কিন্তু একটা বড় ধরনের চ্যালেঞ্জ ছিল, তারপরও বাংলাদেশ খুব ভালো মতো ম্যানেজ করতে পেরেছে। আপনি যদি মিনিস্টার থাকতেন তাহলে আপনি ডিফারেন্টলি কি করতেন? আপনি তো একজন ডাক্তারও, আপনি যদি আমাদেরকে ফ্র্যাঙ্কলি বলেন যে কোন জিনিসটা মনে হয়েছে ভালো হচ্ছে, কোন জিনিসটা মনে হয় যে আরেকটু ভালো হতে পারতো, অ্যাজ এ ডক্টর আপনার কাছে কি মনে হয়? হ্যাঁ, প্যান্ডেমিকের সময় আমি এটা বলবো, এটা গর্ব করে বলতে পারি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর মানে কঠিন সুপারভিশন এবং নির্দেশে বাংলাদেশের করোনা ভাইরাস অনেকটাই সফল। মানে করোনা ভাইরাসের চিকিৎসা কিভাবে, মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু একটা জিনিস বলছিলেন সবসময়, যে আমি মানুষের সাধারণ যারা খেটে খাওয়া মানুষ, যারা রিক্সা চালায়, যারা দিন মজুর, তাদের উপার্জনটা যাতে বন্ধ না হয়, এবং তার জন্য উনি কিন্তু ওইভাবে লকডাউন দেন নাই। এর মধ্যেই উনি মানুষকে কন্ট্রোল করছেন, যে একটা মানুষ যে রিক্সা চালায়, সে যদি একদিন রিক্সা না চালায় সে তো খাইতে পারবে না, তার খাওয়া করতে গিয়ে। তো এইগুলা, তারপরে ভ্যাকসিন নিয়ে আমরা কিন্তু তখন যখন প্রথম কোভিড শুরু হয়, আমরা কিন্তু এরকমও শুনছিলাম যে ঢাকা শহরের রাস্তায় মানুষ মরে থাকবে, মানে বাংলাদেশ এটা কন্ট্রোল করতে পারবে না। কিন্তু উপরওয়ালার বহুত আশীর্বাদ যে আমরা এটা ম্যানেজ করতে পারছি। হ্যাঁ, ভুল ত্রুটি হয়েছে, দেখেন আমার কতগুলো চিকিৎসক ভাই মারা গেছে, মানে আমার নিজের হাসপাতালের একজন উদীয়মান চিকিৎসক মারা গেছে। আমি সিলেটের একজন প্রথম ডাক্তার মারা যায়, সিলেটের ডক্টর মঈন বলি, বহু চিকিৎসক মারা গেছে। চিকিৎসকরা তখন অনেক স্যাক্রিফাইস করছে, তারা হসপিটাল থেকে বাসায় আসতো না, যারা প্যান্ডেমিকে কাজ করতো হসপিটালেই থাকতো বাসায়, কারণ বাসায় তাদের স্ত্রী থাকে, বাচ্চা থাকে, বয়স্ক বাপ মা, অন্যরা জন্য এফেক্টেড না, তাদের জন্য এফেক্টেড না হয়। হ্যাঁ, মিসম্যানেজমেন্ট এটা একটা এমন একটা ভাইরাস যেটা আমরা কেউ এটার সাথে মানে অভ্যস্ত না। সুতরাং কিছুটা মিসম্যানেজমেন্ট হইতে আমি বলতে পারি যে এটা আমি থাকলেও আমি কতটুকু পারতাম আমি জানি না। এই যে বিদেশ থেকে যারা আসতো তাদেরকে মানে নিয়ে আইসোলেশনে ঠিক মতো রাখা, কিংবা এই জিনিসটা আমার কাছে খুব কারণ বাংলাদেশের প্রথম কিন্তু কোভিড ডিটেক্ট হয় ইটালির থেকে আসা এক নাগরিকের মাধ্যমে। সুতরাং ওই জিনিসটা, এটা দুই পক্ষেরই, সরকারেরও কিছুটা মানে আইসোলেশনে হয়তো জোরাজুরি করছে, কিন্তু যারা আসতেন তারাও আমি দেখতাম খুব একটা কোঅপারেট করতেন না। হয়তো তারাও বুঝেন নাই যে এরকম একটা অবস্থা হবে। এইগুলো কিছুটা মিসম্যানেজ আছে। আমি যদি স্বাস্থ্যমন্ত্রী হতাম, হ্যাঁ, আমার পূর্ববর্তী স্বাস্থ্যমন্ত্রীও কিন্তু অত্যন্ত সুষ্ঠুভাবে জিনিসটা ম্যানেজ করেছেন, এতে কোনো সন্দেহ নাই। আমি থাকলেও হয়তো ওইরকমই পারতাম, কিন্তু খুব একটা যে ডিফারেন্ট হইতো, কারণ যদিও আমি ডাক্তার, কিন্তু কোভিড নিয়ে তো আমাদের কারো কোনো অভিজ্ঞতা ছিল। রাইট, অ্যাবসলিউটলি। এবং আপনি বলছিলেন যে পার্টিকুলারলি ডিটেকশন, যেটা আইসোলেশন ডিটেকশন, ওই জিনিসটাতে হয়তোবা আরো একটু আমরা যদি নজর দিই। তারপরে একটা জিনিস, আমরা তো পিসিআর টেস্টও করতে পারিনি তখন, অনেক কিছু আমাদের সীমিত ছিল। পরে তো মাননীয় প্রধানমন্ত্রী মানে হস্তক্ষেপে সারা দেশে টেস্টের জন্য, এখানে তখন বলা হইতো যত বেশি টেস্ট করা হবে তত বেশি এটাকে ম্যানেজ করা যাবে। আমরা প্রথম দিকে এগুনা মানি নেই। তারপরে আমাদের জনসাধারণকে এই মাস্ক পরানোটা কিংবা এই যে হ্যান্ড ওয়াশটা, এইটা বুঝাতেই অনেক সময় লাগছে। অনেক কিন্তু পড়তোই না, অনেক চিকিৎসকরা বলতো না কিচ্ছু হবে না। এই নলেজ এবং আপনার লিটারেচারের ব্যাপার ছিল। আপনি করোনা ভাইরাস প্যান্ডেমিকের সময় আমার অনুষ্ঠানে বাংলাদেশের একজন বিখ্যাত ডাক্তার, আমি ওনার নাম বলবো না, উনি একটা কথা বলেছে যে ওভারঅল ম্যানেজমেন্ট নিয়ে বাংলাদেশের স্বাস্থ্য সেক্টরের। উনি বলেছে যে অনেক নতুন নতুন হাসপাতাল হয়েছে, অনেক ডাক্তার হয়েছে, ইনস্টিটিউশনগুলোর ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপড হয়েছে, বাট গভর্নেন্সে ডেভেলপড হয় না। উনি বলেছে যে হার্ডওয়্যারে ডেভেলপড হয়েছে, বাট সফটওয়্যারে ডেভেলপড হয়নি। আপনার কাছে কি মনে হয়, বা আপনি অ্যাজ এ হেলথ মিনিস্টার আপনি এই ব্যাপারে আপনার কি? এই ব্যাপারে আমি বলি, আমাদের অনেক হাসপাতালে যারা গভর্নেন্স থাকেন, যারা পরিচালক থাকেন, কিংবা যারা হাসপাতাল মানে পরিচালনা করেন, তাদের অনেক কিছুরই জ্ঞানের অভাব থাকে। কেন থাকে?
প্রশাসনিক কোনো অভিজ্ঞতা থাকে না বিভিন্ন জন্য, যার জন্য এটাকে ঠিকমতো ম্যানেজ করা, যার জন্য আমি একটা আসার পরে আমরা একটা স্কিম চালু করেছি যে প্রত্যেকের একটা প্রশিক্ষণ ছাড়া যদি ভালো গভর্নেন্স না থাকে তাহলে কোনো হাসপাতালই ঠিক মতো কাজ করতে পারে না। কারণ রাজশাহী মেডিকেল কলেজে যে ডাক্তার চাকরি করে, ঢাকা মেডিকেলও সেই ডাক্তারই, কিন্তু রাজশাহী একই ধরনের কোয়ালিফাইড, কিন্তু ওইখানে দেখা যায় যে ডাক্তার নাই, শোনা যায় এটা সম্পূর্ণ ডিপেন্ড করে গভর্নেন্সের উপরে। তা আশা করি আমরা এটা আস্তে আস্তে ইমপ্রুভ হবে। আমার বয়স তো বেশি দিন না, মাত্র 4 মাসও হয় নাই। আমি চেষ্টা করব যে অন্তত স্বাস্থ্য ব্যবস্থাটাকে একটা ডিসিপ্লিনের মধ্যে আনার জন্য। রাইট, ভেরি গুড। আপনি আমরা জানি আপনি দায়িত্ব নিয়েছেন বেশি দিন হয়নি, 4-4.5 মাস হয়েছে। সেরকমই। আপনার বাজেট যে আমরা জানি যে বাংলাদেশ শিক্ষাক্ষেত্রে হেলথ সেক্টরে কিন্তু অনেক টাকা স্পেন্ড করে অন্যান্য ডেভেলপিং কান্ট্রিগুলোর তুলনায়। হাউএভার এরপরেও কিন্তু অ্যামাউন্টটা এত বেশি না। এই ব্যাপারে আপনার কি, এটা কি পুরো সেক্টরের উপর একটা বড় ধরনের স্ট্রেস ফেলে না? যে বাংলাদেশের আমরা জানি এভরি নাও এন্ড দেন নতুন ডিজিজ আসছে, নতুন চ্যালেঞ্জ আসছে, নতুন হাসপাতাল করা, ডাক্তারদের ট্রেন করা, পেশেন্টদেরকে কোয়ালিটি সার্ভিস দেওয়ার জন্য তো টাকা পয়সারও দরকার। যদি গভর্নমেন্ট সেই অনুযায়ী বাজেটটা অ্যালোকেট না করে, আপনার কাছে কি মনে হয়? এটা তো সত্যি কথা। অ্যাকচুয়ালি এই এখন যে বাজেটটা পেশ হবে জুন মাসে, আমি কিন্তু এটার সাথে জড়িত না, কারণ এর আগেই সবকিছু ঠিক হয়ে গেছে। বাট আমার অভিজ্ঞতা থেকে আমি মনে করি বাজেটটা খুব দরকার। বাজেটটা তো ঠিক করা হয় যে মানে এত বিভিন্ন মন্ত্রণালয় থাকে, স্বাস্থ্য মন্ত্রণালয়, শিক্ষা, শিল্প, বাণিজ্য, মানে পূর্ববর্তী বাজেটে কে কতটুকু টাকা খরচ করতে পারছে, কতটুকু টাকা ফেরত যায়, এইগুলোর একটা কিন্তু ইম্পর্টেন্ট ফ্যাক্টর। সেই জন্যই হয়তো আমি যতটুকু আমার যেটা অভিজ্ঞতা যে স্বাস্থ্যখাতে হয়তো অনেক টাকা খরচ হয় নাই, সেই জন্যই এইবারের অ্যালোকেশনটা মানে আমি এখনো জানি না কিন্তু অ্যালোকেশনটা কি। সুতরাং আমাকে যা মনে হয়, তবে আমি বিশ্বাস করি স্বাস্থ্যক্ষেত্রে অবশ্যই বাজেট অনেক বেশি হওয়া উচিত, কারণ এত ইনফ্রাস্ট্রাকচার। ধরুন আমি আপনাকে একটা উদাহরণ দিই, আমাদের বিভিন্ন উপজেলা হেলথ কমপ্লেক্সে আমাদের চিকিৎসক, আমাদের হাসপাতাল, এগুলোর কিন্তু যে বিল্ডিংগুলো পুরোনো হয়ে গেছে ওগুলো তো ঠিক করতে হবে। আমার একজন ডাক্তারকে আমি যদি তার কাছ থেকে কাজ আদায় করতে হয়, তাকে তো থাকার জায়গাটা ভালোভাবে দিতে হবে, সেজন্য ভালোভাবে থাকে, ওখানে যন্ত্রপাতি দিতে হবে, সবকিছু। সুতরাং এগুলো করতে গেলে তো বিশাল বাজেটের দরকার হবে। আশা করি পরবর্তী বাজেটে আমি মানে পুঙ্খানুপুঙ্খানুভাবে এটা মনিটর করব। আমরা জানি যে আমার কাছে যে স্ট্যাটিস্টিক্স আছে সেই অনুযায়ী বাংলাদেশের বাজেট ওভারঅল ন্যাশনাল জিডিপির 2.34% খরচ করে, যেটা আপনার WHO বলে যে 5% খরচ করার জন্য। হ্যাঁ, তো আপনি বলছিলেন যে হয়তোবা নেক্সট বাজেটে এই যে WHO যে রিকমেন্ডেশনটা সেটাকে ফলো করার জন্য। রাইট। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা একটা বিরতিতে যাব। বিরতির পর আপনার সাথে আমরা আপনার মন্ত্রণালয়ের বিভিন্ন প্রায়োরিটিস এবং আপনার ইউকে ট্যুর সম্পর্কে আমরা আরও কথা বলবো। আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সাথে জয়েন করার জন্য। সুপ্রিয় দর্শক, আজকে এনটিভি এক্সক্লুসিভে আমরা কথা বলছি বাংলাদেশের মাননীয় মন্ত্রী, বাংলাদেশের হেলথ মিনিস্টার, মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি প্ল্যানিং, ফ্যামিলি ওয়েলফেয়ার, জনাব ডক্টর সামন্ত লাল সেনের সাথে। আমরা যাব একটা বিরতিতে। বিরতির পর ওনার সাথে আমরা আরও কথা বলবো। আমাদের সাথেই থাকবেন। সুপ্রিয় দর্শক, বিরতির পর আপনাদেরকে আবারও আমন্ত্রণ কমিউনিটি ম্যাটার্সে। আজকে আমাদের সাথে খুব ইম্পর্ট্যান্ট একজন গেস্ট জয়েন করেছে, ডাক্তার সামন্ত লাল সেন। উনি অনারেবল মিনিস্টার, মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। ডক্টর সামন্ত লাল সেন, আপনাকে আবারও ধন্যবাদ আজকে আমাদের সাথে এনটিভি ইউরোপের লন্ডন স্টুডিওতে সশরীরে জয়েন করার জন্য। আমরা বিরতিতে যাওয়ার আগে আপনি অ্যাজ এ মিনিস্টার, আপনার টপ প্রায়োরিটি, আপনার যুক্তরাজ্যের এবারের যে ট্যুর, এটার বিভিন্ন অ্যাক্টিভিটিস নিয়ে আমরা কথা বলছিলাম। আমরা বিরতিতে যাওয়ার আগে আমরা বলছিলাম যে করোনা ভাইরাস প্যান্ডেমিকের সময় বিভিন্ন মিসম্যানেজমেন্ট এবং এটা কিভাবে আপনার ইমপ্রুভ করা যায় ইন নিয়ার ফিউচার, এবং অলসো দ্য সেম টাইম আপনি বলছিলেন গভর্নমেন্টের বেশ ভালো কিছু ইনিশিয়েটিভ এর কথা আপনি বলছিলেন। আমরা বাজেটের কথা আসছিল। অলসো দ্য সেম টাইম এটাও কিন্তু আমাদের মনে রাখা উচিত যে
মৃত্যু হার যদি আমরা দেখি, মর্টালিটি রেট, বাংলাদেশ কিন্তু ওয়ান অফ দ্য লোয়েস্ট মর্টালিটি রেট ছিল করোনা ভাইরাস প্যান্ডেমিকের সময়। শুধু মৃত্যু হার না, এই যে আমি যে বললাম যে সাধারণ মানুষের জীবিকা, এইটাও মাননীয় প্রধানমন্ত্রী খেয়াল রাখছেন, ওরা যেন খেয়ে পরে বাঁচতে পারে সেটাও মেনটেন করছেন, আবার মানুষের চিকিৎসার ব্যবস্থা অবশ্যই। এবং এটা মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশকে ধন্যবাদ দেওয়া উচিত অবশ্যই। এবং আমরা যদি বাংলাদেশের সাথে উন্নত দেশগুলোর কথা তুলনা করি, আমরা তো দেখেছি যুক্তরাজ্য থেকে শুরু করে তারা কিভাবে, ইতালি, ফ্রান্স, জার্মানি, তারা কিভাবে স্ট্রাগল করেছে। অ্যাবসলিউটলি। আপনি বলছিলেন বিরতিতে যাওয়ার আগে, আপনি এবার যুক্তরাজ্যের সফরের একটা বড় প্রায়োরিটি আপনার হচ্ছে যে বাংলাদেশের যে ভ্যাকসিনেশন প্রোগ্রামটাকে আরো কিভাবে এনহ্যান্স করা যায়, অলসো দ্য সেম টাইম ডাক্তারদের বিভিন্ন ট্রেনিং ফ্যাসিলিটিটা কিভাবে আরো ভালো করা যায়। আমরা জানি যে আমাদের ডাক্তাররা কিন্তু বাংলাদেশে খুব ভালো কাজ করছে। অলসো দ্য সেম টাইম এভরি নাও অ্যান্ড দেন আমরা পত্রপত্রিকা মিডিয়াতে দেখতে পাই যে ডাক্তারদের সম্পর্কে আবার বিভিন্ন ধরনের অভিযোগও আছে। এটা সকলের ক্ষেত্রে না, হয়তোবা খুব নাম্বারটা হয়তোবা খুব মিনিমাম, বাট এটা তো হেলথ মিনিস্ট্রির একটা দায়িত্ব, একটা লং টার্ম একটা রোবাস্ট একটা কমপ্লেন প্রসিডিওর যেন আপনি ডেভেলপ করতে পারেন, বা অলরেডি হয়তো বা আছে। আপনি যদি এই উদ্দেশ্যে আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু বলতেন। বাট ওয়ান্স এগেন ডাক্তাররা কিন্তু এক্সিলেন্ট কাজ করছে, নো ডাউট এট অল। চিকিৎসক হিসাবে আমি মনে করি যে যে আমাদের চিকিৎসকরা অত্যন্ত উন্নত মানের চিকিৎসক এবং তারা অনেক ভালো কাজ করছেন। তবে মাঝে মাঝে দুর্ঘটনা ঘটছে, আমার মন্ত্রী নেওয়ার পরেও কয়েকটা ঘটনা ঘটছে, সব দায়ভার কিন্তু আমি কোনোবারই অস্বীকার করব না। কারণ আমি এই যে স্বাস্থ্যমন্ত্রী, যাদের ফ্যামিলিতে তাদের সন্তান কিংবা আত্মীয় মারা গেছে, ডেফিনেটলি তারা আশা করবে যে আমার কাছ থেকে কোনো কিছু পাওয়ার জন্য। আমি এটাতে কোনো নেই। তবে আমি একটা জিনিস খুব বিশ্বাস করি যে একজন মানুষ যদি মারা যায়, তো হঠাৎ করে এই ভুল চিকিৎসার কথাটা বলা আমারও কোনো রাইট নেই। এই যে স্বাস্থ্যমন্ত্রী, প্রত্যেকটা দেশে একটা রেগুলেটর বডি থাকে। আমাদের দেশে আছে বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল, দে আর দ্য কারেক্ট অথরিটি, যারা বলতে পারে যে ওই ডাক্তার সাহেব ভুল চিকিৎসা করছে, এবং রোগীরা কমপ্লেন করলে, এবং এরকম কিন্তু কয়েকজন শাস্তিও পেয়েছেন আমাদের দেশে ভুল চিকিৎসার জন্য। তো আমি মনে করি যে আমরা ওই হঠাৎ করে ভুল চিকিৎসা বলার অধিকার বিএমডিসির আছে, এবং বিএমডিসিকে আমি চেষ্টা করব আরো শক্তিশালী করার জন্য, এবং বিএমডিসিটা যেন সারা দেশে কাজ করতে পারে সেই ধরনের কথা, এটাকে আমাকে শক্তিশালী করতে হবে। আর হলো আমরা একটা স্বাস্থ্য সুরক্ষা আইন করছি, যেটা অনেক বছর ধরে চলে আসছে, মানে করার চেষ্টা হচ্ছে কিন্তু হয় নাই। আমি মন্ত্রী হবার পরে আমরা অলরেডি 4টা মিটিং করছি। স্বাস্থ্য সুরক্ষা আইনটা হচ্ছে আমরা একটা সংসদে পাশ করব, একটা বিল আকারে পাশ করলে এখানে কিছু থাকবে, একজন চিকিৎসকের কি কি করা উচিত, একজন চিকিৎসক কতটুকু রুগী দেখতে পারবেন, কি করবেন, আবার রুগীদের কি করা উচিত, আবার হঠাৎ করে কোনো হাসপাতালে ভাঙচুর করলে তারও একটা বিচার হওয়া উচিত। আপনারা জানেন, আমার আমলে হঠাৎ করে সিলেটে জন্তাপুরে একটা হাসপাতালে কয়েকটা বাচ্চা বোধহয় মানে অ্যাক্সিডেন্টে মারা গেছিল, ডেড বডি নিয়ে গেছে, তারপরেও ডাক্তারদের উপরে চড়াও। আমার একটা মেয়ে ডাক্তার ফরিদপুরে, তাকে আমি নিজে দেখে আসছি, তার উপরেও অ্যাটাক করা হয়েছে। এইগুলো তো আমাকে দেখতে হবে অবশ্যই অবশ্যই। কারণ আপনি যে বললাম তো যে একটা চিকিৎসক যদি ভালোভাবে নিরাপত্তা না দিক, আমি এই জন্য সবসময় বলি চিকিৎসকদেরও সুরক্ষা দিব, রোগীদেরকেও সুরক্ষা দিব, দুইটা কম্বিনেশনে ভালোভাবে কাজ করতে হবে। অবশ্যই, এক্সেলেন্ট। আপনি চিকিৎসকদের সুরক্ষার কথা আপনি বলছিলেন, কারণ অফকোর্স এভরি নাও অ্যান্ড দেন আমরা দেখি যে ডাক্তাররা তো ওনাদের সর্বোচ্চ চেষ্টা করে ওনারা যেন সঠিক চিকিৎসা দিতে পারে। উইদিন অনেক সময় লজিস্টিকের ব্যাপার থাকে, অনেক কিছু, অনেক চ্যালেঞ্জ থাকে ওনাদের, এবং অনেক সময় আমরা এটাও দেখি যে লোকজন পুরো ব্যাপারটা সম্পূর্ণ না বুঝে অতি উত্তেজিত হয়ে কিন্তু ডাক্তারদের উপর বিভিন্ন ধরনের চড়াও হয়, যেটা কিনা আসলে কোনোভাবেই কাম্য নয়। এটা আমিও মনে করি না। আমরা রিসেন্টলি দেখতে পেয়েছি যে যুক্তরাজ্যে পার্টিকুলারলি বাংলাদেশ থেকে অনেক ইয়াং ডাক্তাররা এসেছে বা আসছে। তো এটা আপনি কিভাবে দেখেন, এবং এটা কি বাংলাদেশের জন্য একটা লং টার্ম একটা স্কিল শর্টেজ হবে না? কারণ আমাদের যে জনসংখ্যা এবং আমাদের দেশের যেই স্বাস্থ্য খাতের ওভারঅল যে সিনারিও, আমাদের তো কন্টিনিউয়াস আরো অনেক বেশি ডাক্তার দরকার। আপনার কাছে এটা কি মনে হয়? না, এটা আমি মনে করি, শোনেন, এটা প্রত্যেকেই চায় তাদের ক্যারিয়ারে বিল্ড আপ করার জন্য, এটা খুব স্বাভাবিক। শুধু ডাক্তার না, ইঞ্জিনিয়ার,
কিংবা যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট সবাই চায় তাদের ক্যারিয়ারটাকে বিল্ড আপ করার জন্য একটা ভালো প্রশিক্ষণ, ভালো জায়গায় গিয়ে ট্রেনিং এবং ডিগ্রি নেওয়ার জন্য। সেই অনুযায়ী ইয়াং ডাক্তাররাও করে। তবে আমি মনে করি যে আমার চিকিৎসক ভাইরা যারা ইয়াং এই দেশে আসে, পড়াশোনা করে, ডিগ্রি নেয়, ট্রেনিং নেয়, তারপরে হয়তো বাংলাদেশে গিয়ে চিকিৎসাটা দেওয়া উচিত। কিন্তু এটা একই সাথে আমাকেও আবার ডাক্তারদের ওই লিভিংটা আরো স্ট্যান্ডার্ড করতে, তাদেরও থাকার মতো বেটার করতে হবে। টু ওয়ে ট্রাফিক, রাইট। তো সুতরাং ওইটা তো আমাকে দেখতে হবে। যে আশা করি যে হয়তো এমন একটা পর্যায়ে আসবে যে বাংলাদেশের চিকিৎসকরা এখান থেকে ট্রেনিং নিয়ে আবার দেশে ফিরে গিয়ে আবার কাজ করবে। সেই দিনও তো আসবে আমি মনে করি। আমি নিজেও একবার কিন্তু 1973 সনে আমি এই দেশ থেকে জিএমসি থেকে চিঠি পেয়েছিলাম এই দেশে আসার জন্য, আমি আসি নাই। তখন তো আমাদের পরীক্ষা টরীক্ষা কিছুই দিতে হতো না। হয়তো আমি আসি নাই যে কোনো কারণেই, কিন্তু এখন তো অনেক কষ্ট করে আসতে হয়, অনেক পড়াশোনা পরীক্ষা দিয়ে আসতে হয়। অবশ্যই অবশ্যই। তা আপনি বলছিলেন যে এখানে পুশ এবং পুল ফ্যাক্টর দুটাই আছে। আপনার ডাক্তারদের জন্য যেরকম বেতন ভাতা, লিভিং স্ট্যান্ডার্ডটা ভালো করতে হবে, অফকোর্স এটা একটা নোবেল প্রফেশন, মানুষের সেবা করার উদ্দেশ্য, বাট অলসো দ্য সেম টাইম আপনার এট দ্য এন্ড অফ দ্য মান্থ আপনার তো বিলও পে করতে হবে, সো সেইটাও ব্যাপার আছে। আপনি যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলেন যে পার্টিকুলারলি আপনি ডাক্তারদের ট্রেনিংয়ের কথা বলছিলেন, ইন্টারন্যাশনাল যেসব ইম্পর্টেন্ট কান্ট্রিগুলো আছে, যুক্তরাজ্য সহ আরও ইম্পর্টেন্ট কান্ট্রি, তাদের সাথে পার্টনারশিপ কিভাবে এনহ্যান্স করা যায় সেটাও নিয়ে আপনি গুরুত্ব দিচ্ছিলেন। দেশে ইন্টারনাল গভর্নেন্স সেক্টরটাকে কিভাবে ভালো করা যায় আপনি তার কথাও বলছিলেন। আমরা জানি যে প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। আপনি বাংলাদেশের মানুষের যে লিভিং স্টাইল, যেটা লাইফস্টাইল, যেটা এইটা কিন্তু আপনার বিভিন্ন রোগের জন্য কিন্তু একটা বড় ধরনের ক্যাটালিস্ট হিসেবে কাজ করে। এই যে লোকজন দেখা যায় যে ওনাদের যে খাবার দাবারের যে স্টাইল বা ওনারা যেইভাবে চলাফেরা করে, এটা তো শুধু তো চিকিৎসা সেবা প্রদান করা না, অলসো দ্য সেম টাইম ওনাদেরকে সচেতন করাও তো আমি শিওর অ্যাজ এ ডক্টর, অ্যাজ এ কনসাস সিটিজেন এবং অ্যাজ এ মিনিস্টার একটা দায়িত্ব। আপনার এই ব্যাপারে আপনি কি মনে করেন? সচেতনতার কোনো বিকল্প নাই। জি, সচেতনতা সব সাবজেক্টই করতে হয়। আমি পোড়া রোগী নিয়ে চিকিৎসা করি। আমাদের দেশে প্রায় 6 লক্ষ মানুষ পড়ে যায় বছরে, এর মধ্যে প্রায় 6,000 মতো বেশি রোগী মারা যায়। তো এই যে পড়ে যায় তার কারণ যদি আমি দেখি, যেটা অসাবধানতা বশত। আমরা যদি মানুষকে সচেতন করতে পারি, একটু সাবধান করতে পারি, ডেফিনেটলি আমরা লাইফ স্ট্যান্ডার্ডটা অনেক মানুষকে পোড়া রোগের থেকে বাঁচাতে পারি। একইভাবে আপনি যেটা বলছেন হাইজিনিক কন্ডিশন, একটা আমাদের যে হাইজিনিক কন্ডিশন, এই যে আমি একটু আগে বললাম অ্যান্টিমাইক্রোব্যাকটেরিয়াল যে আমরা নিয়ে কাজ করতে এখানে আমি আসছি, এটার একটা পুরো প্রধান কারণ হচ্ছে বাংলাদেশে ইনফেকশন কেন হচ্ছে? হাইজিনিক না। আমরা যেটা বলি, আমরা তো কোভিডের সময় বলছি যে হাত ধোও সবসময়, কিন্তু কথাটা তো ঠিক না। হাত ধুইতে হয় সবসময়, আপনি যে কোনো জায়গা থেকে। এটা একটা হাইজিনিক প্রসিডিউর, এগুলো আমরা মানি না। তো বিভিন্ন আপনি যে কোনো হাসপাতালে আমাদের দেশে যাবেন, দেখবেন ভিজিটর্স ভর্তি, ইভেন আইসিইউ তো অনেকে ঢুকে যায়। কিন্তু একটা কারণ হচ্ছে ওভারলোডেড পেশেন্ট, হাইজিনিক মেনটেন করা যায় না। তো এইগুলোকে নিয়ে মানুষকে সচেতন করতে হবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আপনি যেটা বললেন, মানুষকে সচেতন করতে আমরা এখন চেষ্টা করছি। আমাদের দেশে হাসপাতালে গিয়ে দেখবেন যেখানে সেখানে থুতু ফেলছে, কেউ সিগারেট খাচ্ছে। এইগুলো মানুষকে বুঝাইতে হবে যে এগুলো করা যাবে না। আমি আশা করি যে দেশে পদ্মা ব্রিজ হচ্ছে, যে দেশে আজকে মেট্রো রেল চড়তেছে, সে দেশের মানুষও একদিন আস্তে আস্তে এগুলো অ্যাডাপ্ট করে নিবে। অবশ্যই। আপনি বলছিলেন যে পার্টিকুলারলি হসপিটালগুলোর ওভারঅল যে হাইজিন মেনটেনেন্স এবং লোকজনের যে সচেতনতা, সেটা আপনি গুরুত্ব দিচ্ছিলেন, যেটা কিনা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অলসো দ্য সেম টাইম এই যে আপনার খাওয়া দাওয়ার যে স্টাইলটা বা ব্যায়াম, এই ব্যাপারগুলো তো খুব ইম্পর্টেন্ট, রাইট? আপনার কাছে এটা কি মনে হয়? যেমন আমরা পার্টিকুলারলি যেটা দেখি যে আমরা জানি যে ঢাকা শহরের ট্রাফিক একটা বড় ইস্যু। হাউএভার মানুষজন দেখা যায় একটা ফ্যামিলিতে 4 জন ফ্যামিলি মেম্বার, 3টা গাড়ি। ওনাদের বাসা দেখা গিয়েছে ওনার আপনার বনানী ডিওএইচএস, ওনার অফিস হচ্ছে কামাল আতাতুর্ক এভিনিউ, উনি গাড়িতে আসবে, উনি কিন্তু হেঁটে আসতে পারে। এই যে আমাদের আন্ডারস্ট্যান্ডিংয়ের যে একটা বড় ধরনের একটা গ্যাপ, মানুষজন যে
একটু এক্সারসাইজ করা বা সাইকেল চালানো, একটু ব্যায়াম করা, জানি এগুলো বাড়ছে, বাট এটা তো আরো সচেতনতা তো আরো বাড়া উচিত। আপনি এই ব্যাপারে কি মনে করেন? আগের থেকে অনেক বাড়ছে। আগে আপনি যদি এখন খুব সকালবেলা ঢাকা শহরের শেরাটন হোটেলে পাশ দিয়ে ইন্টারকন্টিনেন্টাল যেটা গাড়ি নিয়ে যান, দেখবেন রমনা পার্কের মানুষের জন্য গাড়ি যাবে না, এত মানুষ সকালে হাঁটাহাঁটি করে, which is very positive. which is very positive. আরেকটা জিনিস হচ্ছে ওভার পপুলেটেড হওয়ার কারণ ঢাকা শহর, আমরা ডিসেন্ট্রালাইজেশন করছি না অনেক কিছুই। আমাদেরকে সবকিছুই মানুষ, কেউ হয়তো চিটাঙ্গে চাকরি করে কিন্তু তার বাচ্চা কাচ্চা বউকে ঢাকায় রাখে গাড়ি একটা দিয়ে। আজকে চিটাঙ্গে যদি একটা ভালো স্কুল থাকে, রাজশাহীতে যদি থাকে, সবাই তো চায় তার সন্তানরা ভালো পড়াশোনা করে। এটা তো and there is nothing wrong with that. এটা যদি আমরা করতে পারি, তারপরে এই যে সরকারি অফিসগুলো আছে, অনেক কাজ দেখা যায় যে ঢাকাতেই আসতে হয়। আমি মনে করি যে একটা মানুষ একটা পিওনের পেনশন ওঠানোর জন্য যদি রংপুর থেকে ঢাকায় আসতে হয়, তাহলে তো সুতরাং এই জিনিসগুলো ওয়েস্ট অফ হিউম্যান রিসোর্স, অফকোর্স হিউম্যান রিসোর্স। একটা মানুষ ঢাকা আসে মানে কোথায় থাকবে, ঢাকার অবস্থা আপনারা, আমি জানি না কবে গেছেন ঢাকায়, আমরা তো ঢাকায় থাকি, আমরা জানি আজকে মেট্রো রেল ঢাকায় হয়েছে, কিন্তু তারপরেও কিন্তু রাস্তায় জাম, অবশ্যই প্রচন্ড জাম থাকে অবশ্যই। তো সুতরাং এই বিভিন্ন জিনিস ফ্যাক্টর নিয়ে কাজ করতে হবে। তারপরে দেখেন এই যে কিছুদিন আগে যে প্রচন্ড গরম ছিল, হিট ওয়েভ যেটা আপনারা জানেন, ঢাকা শহরে, আজকে ঢাকা শহরে দেখা যায় যে ম্যাক্সিমাম গাছপালা কেটে ফেলা হয়েছে বিল্ডিং বানানোর জন্য। এই সবকিছুই কিন্তু ফ্যাক্টর, অবশ্যই এগুলোই তো গাছপালা, এটা ওপেন স্পেস যদি না থাকে এবং আমরা যদি ইকোলজিক্যাল ব্যালেন্স না থাকে, তাহলে তো লং টার্ম ইমপ্যাক্ট পড়বে। সেটাই। আপনি খাবার দাবারের ব্যাপারে আপনি যদি বলেন, আপনি তো you are a very well known doctor before you became a minister, you are a very well known doctor. বাংলাদেশের মানুষের আমরা জানি যে অনেক সচেতন হচ্ছে, কারণ এখন তো ডিজিটাল বাংলাদেশ, ইনফরমেশন তো মুঠোফোনে সকল ধরনের ইনফরমেশন পাওয়া যায় এবং লোকজন অনেক সচেতন, ভেরি ওয়েল ইনফর্ম। তারপরেও কিন্তু আমাদের খাবার দাবারের স্ট্যান্ডার্ডটা আরো ইমপ্রুভ করা উচিত, শাকসবজি ফলমূল গুরুত্বটা বেশি দেওয়া উচিত রেডমিট বা অন্যগুলো থেকে। আপনি এই ব্যাপারে কি মনে হয়, বা আপনার মন্ত্রণালয় থেকে কি এই ধরনের কোনো ক্যাম্পেইন রান করার আপনার চিন্তা ভাবনা আছে কিনা? মন্ত্রণালয় থেকে আমরা অলরেডি ক্যাম্পেইন শুরু করেছি। আমরা যেরকম বেশ কিছু বুকলেট আমরা বাইর করছি বাংলায়, যেটা সাধারণ মানুষের কাছে যায়, চর্বি জাতীয় খাওয়া না খাওয়ার জন্য, বেশি মানে প্রত্যেকদিন যদি গরুর মাংসের পোলাও খায় সেটা না করার জন্য, এই ধরনের আমরা সচেতন করার চেষ্টা করছি, বিভিন্ন জায়গায় ক্যাম্প করছি। আরেকটা জিনিস আপনাকে বলি, মাননীয় প্রধানমন্ত্রীর একটা ভিশন হচ্ছে কমিউনিটি ক্লিনিক। বাংলাদেশে কমিউনিটি ক্লিনিকের জন্য উনি পুরস্কার পেয়েছেন বিশ্বে, এবং অন্যান্য দেশ এটাকে ফলো আপ করছে। আমি এই মন্ত্রী হওয়ার পরে বেশ কয়েকটা ডিভিশনে গিয়ে কমিউনিটি ক্লিনিক গড়াতে যাই, এবং এই কমিউনিটি ক্লিনিকে যদি যারা কাজ করে তাদেরকে যদি আমরা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে পাঠিয়ে এই ধরনের সচেতনতা তৈরি করতে পারি, লিফলেট দিয়ে যেতে পারি, বাড়িতে বাড়িতে গিয়ে লিফলেট দিবে, ওরা বুঝবে, একদিনে বুঝবে না, ওটাকে ছিঁড়ে ফেলে দিয়ে কি করে, এটা সময় লাগবে, ইনিশিয়েটিভটা নিতে পারবো। এবং এটা বোঝানো দরকার। বোঝানো হলে আপনি বিশ্বাস করবেন না, এখনো আজকে 2024 এখনো দেখা যায় ব্রেস্ট ক্যান্সার গ্রামের মহিলারা একদম লাস্ট স্টেজে আসে। এখন ব্রেস্ট ক্যান্সার কিন্তু পৃথিবীতে চিকিৎসা বাইরে যেরকম বাংলাদেশেও কিন্তু অনেক উন্নত, যদি আর্লি ডিটেকশন করা যায়। কিন্তু ওরা মহিলারা অনেকে লজ্জায় আসে না, কিংবা তাদের কাছে তারা জানে না, যখন আসে তখন আর কিছুই করার যায় না, এরকম সার্ভাইকাল স্টেরিওটিপিক্যাল চিন্তা ভাবনা থেকে যায়। সুতরাং এইগুলো তো আমাদেরকে দেখতে হবে, কুসংস্কার এইসব থেকে। তারপরে মাতৃমৃত্যুর হার, যেটা আমরা কিন্তু যেটা ক্রাশ প্রোগ্রাম নিচ্ছি, যে গ্রামের মহিলারা দেখা যায় ওই হাসপাতালে যায় না, বাসায় দাইকে দিয়ে মানে ডেলিভারি করা হয়। আমার জন্ম কিন্তু দায়ের হাতে হয়েছে, তখন একটা অন্যরকম ছিল, কিন্তু এখন তো সব জায়গায় উপজেলা হেলথ কমপ্লেক্স আছে, তারা যদি অ্যান্টিনেটাল চেক আপ, মানে বাচ্চা হওয়া গেছে চেক আপ করা দরকার করে, তাহলে কিন্তু মাতৃমৃত্যু অনেক কম। এটা তো একটা মৃত্যু না, ওর সাথে তো বাচ্চাও মারা যায়। মাতৃমৃত্যু, শিশু মৃত্যু দুটোই কমাতে হলে আমাকে ওই জায়গায় জোর দিতে হবে, আমি ওইটা নিয়ে কাজ করবো। রাইট, অ্যাবসলিউটলি, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি খুব সুন্দর করে গুছিয়ে আপনি পার্টিকুলারলি ক্যাম্পেইন রিলেটেড ম্যাটারগুলো আপনি বলেছেন। আপনি যদি বলতেন, যে আপনি বলছিলেন যে ক্যান্সার ট্রিটমেন্ট, যে আমরা জানি যে ক্যান্সার কিন্তু একসময় একটা রেয়ার ডিজিজ ছিল, এখন কিন্তু ভেরি কমন, এবং আমরা জানি বাংলাদেশ কিন্তু এই ক্যান্সার রিলেটেড ম্যাটারগুলোতে, যে আপনার আর্লি ডিটেকশন, ট্রিটমেন্ট, এগুলোতে কিন্তু খুব ভালো
অ্যাডভান্স হয়েছে, definitely, ইমপ্রুভ করেছে। করেছে। আপনি এই ব্যাপারে যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলতেন, শুধু ক্যান্সার না, এরকম আরো যেই ডিজিজগুলো আগে রেয়ার ছিল এখন কোয়াইট কমন হয়ে যাচ্ছে, এইগুলোর ব্যাপারে গভর্নমেন্ট কিভাবে বিভিন্ন, আপনার ডিপার্টমেন্ট কি ধরনের ব্যবস্থা গ্রহণ করছে, এবং এই ব্যাপারে কি এনাফ বাজেট বা সাপোর্ট আপনার আছে কিনা, বা কি করা যায়, আপনি এই ব্যাপারে এই ধরনের রোগ কিন্তু আগেও ছিল, কিন্তু এগুলা প্রকাশ পেত না। গ্রামের মানুষ মনে করতো যে ক্যান্সার হইতে, টিউমার হইতে, এটা আস্তে আস্তে বাড়বে, একদিন ঠিক হয়ে যাবে। কিন্তু এখন আমি মনে করি যে এইগুলোর ব্যাপারে আমাদেরকে অবশ্যই সতর্ক হতে হবে, এবং যার জন্য মাননীয় প্রধানমন্ত্রী 5টা মানে বড় বড় মেডিকেল ডিভিশনে এটা ক্যান্সার হাসপাতাল, একটা হাসপাতালে ক্যান্সার, কিডনি, হৃদরোগ, তিনটার জন্য অলরেডি উনি বানাচ্ছেন। আমি দেখেও আসছি, যেমন সিলেট, রাজশাহী, রংপুর, প্রত্যেকটা জায়গায়। আমরা শুধু ঢাকায় না, ডিসেন্ট্রালাইজ করার জন্য ওই হাসপাতালগুলোতে আমরা ক্যান্সারের জন্য চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। যদি আর্লি ডিটেকশন হয় তাহলে কিন্তু ক্যান্সার অনেক ইমপ্রুভ করা যাবে। সবাই যদি ঢাকাতে আসে তাহলে চাপটা তো থেকে যাবে, এবং একমাত্র ঢাকার মেশিনের উপর ডিপেন্ড করলে তো হবে না। সুতরাং আমি মনে করি সেই আমরা যে মানে প্রকল্পটা কাজ চলছে, এটা শেষ হলে আজকে রাজশাহী রুগী, রংপুর, সিলেট, বরিশাল, এই ক্যান্সার রুগী কোনা ঢাকায় আসা লাগবে না, এবং তারা ওইখানে চিকিৎসা নেবে, তারা আরো সচেতন হবে। রাইট, ডিসেন্ট্রালাইজ যেটা করা, এবং আপনি যেটা বলছিলেন যে ডিসেন্ট্রালাইজেশনের পাশাপাশি এই যে কমিউনিটি বেস, যে আপনার কমিউনিটি ক্লিনিক ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্লেস টু ইমপ্রুভ দ্য হেলথ সেক্টর, আমি মনে করি। কারণ আমি নিজে ঘুরে আসছি, নিজে দেখছি যে ওইখানে একটা মানুষ গিয়ে অ্যাটলিস্ট, ওখানে যদি ডাক্তার থাকে না, কিন্তু যারা থাকে হেলথ ওয়ার্কার, তারা এই মেসেজগুলো দিতে পারবে। এবং আপনি বলছিলেন যে অলসো দ্য সেম টাইম এই যে বিভিন্ন ধরনের লিটারেচার, পার্টিকুলারলি বিভিন্ন বাংলায় লিখবো এই কি করা উচিত, কি করা উচিত না, তাহলে আমরা অনেক অনেক মানুষকে সচেতন করতে পারবো। অবশ্যই। আপনি, আমরা জানি যে পার্টিকুলারলি বাংলাদেশের প্রেক্ষাপটে একটা সময় বিভিন্ন ধরনের কুসংস্কার প্রচলিত ছিল, যেই জন্য মানুষজন ডাক্তারের কাছে যাওয়া, পার্টিকুলারলি রিমোট অঞ্চলগুলোতে, আপনি তো বলছিলেন যে আপনার কেরিয়ার শুরু করেছেন আপনি রিমোট অঞ্চলে, এই জিনিসগুলো তো এখন অনেক কিছু আপনার কমে আসছে, রাইট? তো এই ব্যাপারে কি ফার্দার আরো কোন ধরনের স্টেপ নেওয়া, মানুষজনকে সচেতন করার ব্যাপারে? আমি এক সময়, আজ থেকে 15-20 বছর আগে, বাংলাদেশে ঠোঁট কাটা, তালু কাটা, এরকম একটা ইয়ে ছিল, জন্মগত, এবং এটা নিয়ে আমি অনেক কাজ করতাম। আমি গ্রামে গ্রামে ঘুরতাম, কি কথা কয়, এবং একটা মানুষের কুসংস্কার ছিল, আল্লাহ দিছে আল্লাহ নিবে, খবরদার ডাক্তারের কাছে যাইও না, গেলে ডাক্তার কিডনি চুরি করে নিয়ে যাবে, এই ধরনের কথা কুসংস্কার আছে। সেটা তো আমি কমিয়ে নিয়ে আসতে পারছি অনেক, অবশ্যই, এবং আমি সিগনিফিকেন্টলি কমেছে, ডেফিনেটলি অনেক কমছে। আমরা আমাদের ডিজি হেলথে একটা মানে একটা বিভাগ আছে যারা এইগুলো নিয়ে কাজ করে, হেলথ এডুকেশন নিয়ে, এবং সেই জন্য আমি প্রত্যেকটা মেডিকেল কলেজে একটা বড় বিলবোর্ড লাগানো হয়েছে, উপজেলাতে বড় বড় ইয়েতে, মানে কি বলে, টিভি স্ক্রিনে আমরা এই সচেতনমূলক প্রোগ্রাম দেখাচ্ছি যে কি কি করা উচিত। এবং আমি এমনও মনে করি যে আমরা অনেক সময় অনেক সেলিব্রিটি দিয়ে, যারা চলচ্চিত্রে ওয়েল নোন, তাদের মুখ দিয়ে যদি শুনে, তখন আমি বললে আমার কথা শুনতে হবে। রাইট, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। আপনি ডাক্তার থেকে আপনি যখন মিনিস্টার হলেন, সাডেনলি আমরা জানি যে আপনি ইউ আর নট ইনভলভ উইথ পলিটিক্স বিফোর, এটা আপনার কেমন একটা অভিজ্ঞতা ছিল? আপনি ওয়ার ইউ সারপ্রাইজড, আপনার কি অভিজ্ঞতা ছিল? এবং এটা দিয়ে আমরা আমাদের অনুষ্ঠান শেষ করব, আমরা অনুষ্ঠানের একদম শেষে চলে এসেছি। আমি একজন চিকিৎসক, আমি বার্ন রোগীদের চিকিৎসা করতাম, আমার একটা নর্মাল রুটিন লাইফ ছিল। আমি আড়াইটা পর্যন্ত আমার অফিস টাইম, আমি 3টা 3:30টার দিকে বাসায় আসতাম, আমি ভাতটা খেয়ে একটু ঘুমাইতাম। ঘুমানোর পরে সন্ধ্যার সময় উঠে আমি আর আমার স্ত্রী বসে নাটক দেখতাম, আমার ছেলে মেয়েরা বাইরে। একদিন এরকম নাটক দেখছি, হঠাৎ করে একটা টেলিফোন আসতো, মাননীয় প্রধানমন্ত্রীর ক্যাবিনেট সেক্রেটারি আমাকে ফোন করলেন। আমি নাম্বারটা দেখে ভাবলাম কোনো রুগীর জন্য ফোন করছেন। ফোন ধরার সাথে সাথে উনি বললেন, আপনাকে অভিনন্দন। আপনি আমাকে অভিনন্দন দিচ্ছেন কেন? বলে যে মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে মন্ত্রী পরিষদে অন্তর্ভুক্ত। আমি সাথে সাথে কলাপস হওয়ার মতো অবস্থা, কি বলে, আমি কি করে মন্ত্রী? ইট ওয়াজ আ প্লেজেন্ট সারপ্রাইজ। অফ কোর্স ইটস এ সারপ্রাইজ। আমি আমার ওয়াইফকে বললাম, এটা কি সত্যি? হইতে পারে, কিংবা ভুয়া, অনেক সময় অনেক ভুয়া টেলিফোন আসে। তারপরে যখন টেলিভিশনে আমার নাম দেখলাম, দেন আই থট দ্যাট আই এম রিয়েলি মিনিস্টার। রাইট, ওয়েল, মেনি কংগ্রেচুলেশন টু ইউ। আমরা অনুষ্ঠান শেষ করব, আপনার ফাইনাল কোনো
কমেন্ট যদি আমার থাকে ফাইনাল আমাদের কমেন্ট হচ্ছে প্রবাসীদের আপনারা উদ্দেশ্যে। যারা দেশের বাইরে থাকেন, দেশে লন্ডনে, ইউরোপে, সবাই আপনারা দেশের কথা কোনোদিন ভুলবেন না, দেশকে ভালোবাসবেন, ছেলে মেয়েদেরকে দেশের কালচার, দেশের সংস্কৃতির সম্বন্ধে সবসময় তাদেরকে অ্যাওয়ার করবেন, যাতে আপনারা ভালো থাকেন, মানে আপনাদের ওয়েল অফ ছেলে মেয়ে ভালো থাকবে, সব কিছুই আমরা মনে করি। কিন্তু বিদেশে থেকেও দেশকে আপনারা সবসময় মনে রাখবেন, এবং দেশটা আপনারা কিন্তু প্রত্যেকেই একটা বাংলাদেশের অ্যাম্বাসেডর। থ্যাংক ইউ মাননীয় মন্ত্রী, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদের সাথে জয়েন করার জন্য। সুপ্রিয় দর্শক, আপনারা যারা এনটিভি এক্সক্লুসিভ দেখছিলেন, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের সাথে আবারও কথা হবে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ অ্যান্ড টেক কেয়ার।